আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দৌলতদিয়া ঘাটে বাস ডুবির ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার। নিখোঁজ অনেকে দাবি স্বজনদের তালিকা করছে জেলা প্রশাসন। ৭১-এর কালরাত্রি স্মরণে নানা আনুষ্ঠানিকতা। স্বাধীনতা দিবসের আয়োজনের জন্য প্রস্তুত প্যারেড গ্রাউন্ড ও জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। জ্বালানি তেলের সন্ধানে পাম্প থেকে পাম্পে ছুটছে মানুষ। পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী জরুরি বৈঠক, দাম না বাড়ানোর নির্দেশনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শুরুতে মর্মান্তিক দুর্ঘটনার খবর। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি ৬ ঘন্টা পর তোলা সম্ভব হয়েছে। বাসের ভেতর থেকে উদ্ধার হয়েছে নারী এবং শিশুসহ ১৪ জনের মরদেহ। এর আগে উদ্ধার হওয়া ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬-তে। নিহতদের মধ্যে নারী ১০ জন, পুরুষ ৪ জন এবং শিশু ২ জন। বুধবার বিকেল ৫:৩০টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বাস। এরপর কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী আটকা পড়েন বাসে। এছাড়াও ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত এবং আহত যাত্রীদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। খবর পেয়ে দৌলতদিয়া ঘাটে অবস্থানরত হামজা সহ উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, সেনা, নৌ বিমান বাহিনী, পুলিশ এবং বিআইডব্লিউটিসি। তবে বৈরী আবহাওয়া ও পানির গভীরতা বেশি হওয়ায় বাসটি উদ্ধারে বেগ পেতে হয়। শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হন তারা। ঘটনা তদন্তে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু যতদূর তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত প্রায় ২০ থেকে ২৫ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ। মর্মান্তিক এই দুর্ঘটনায় কিন্তু প্রায় ৭ ঘন্টার চেষ্টা এখনো চলছে এবং নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে যে উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো চলমান। মূলত উদ্ধারকারী জাহাজ হামজা দীর্ঘ ৭ ঘন্টা ধরে এই উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং এখন পর্যন্ত এই ৭ ঘন্টা পর এসে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাসের অনেকটা অংশই কিন্তু দৃশ্যমান এবং এখন পর্যন্ত প্রায় ১৬ জনেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছেন বেশ কয়েকজন পুরুষ, মহিলা এবং শিশুদের মরদেহ উদ্ধার করার পর তাদেরকে কিন্তু সাথে সাথেই স্থানীয় যে উপজেলা হাসপাতাল সেইখানে নিয়ে যাওয়া হয়েছে। মূলত এই রাজবাড়ির দৌলতদিয়া পদ্মাঘাটে যে বাসটি মর্মান্তিকভাবে যে দুর্ঘটনাটি হয় সেই বাসটিতে কিন্তু প্রায় ৪০-এরও অধিক যাত্রীরা অপেক্ষা করছিলেন এবং যেহেতু বাসটি ফেরিতে ওঠার জন্য প্রস্তুত ছিলেন সেই জন্য কিন্তু কয়েকজন যাত্রী নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন, যার কারণে এমন কয়েকজন প্রত্যক্ষদর্শীদের সাথেও কিন্তু আমাদের কথা হয়েছে এবং তারা যেটি বলছিলেন যে এই যে দুর্ঘটনা বাসটিকে একেবারে ঠিক ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন এবং আগের ফেরিটি ছেড়ে গিয়েছিল এবং যার কারণেই কিন্তু সেই অপেক্ষাটি ছিল এবং ঠিক অন্য একটি ফেরি আসার সাথে সাথেই সেই বাসটি চলতে শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায় এবং তারপর থেকে এখন পর্যন্ত অতিবাহিত হয়েছে প্রায় ৭ ঘন্টারও বেশি সময়। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং নৌ পুলিশ সহ সবাই একত্রে মিলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। নিস্তব্ধ এক রাত, যে রাতে ঘুমন্ত বাঙালির উপর নেমে আসে বিভীষিকা। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে প্রাণ হারায় ঢাকা শহরের হাজার হাজার মানুষ। ১৯৭১ সালের সেই নির্মম ২৫শে মার্চের রাতেই সূত্রপাত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের। সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। আজ সেই ঐতিহাসিক দিন। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। শহীদ মিনারে গণহত্যা দিবসের আলোর মিছিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়। এই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ওঠে হামলার অন্যতম লক্ষ্য। ছাত্র, শিক্ষক, নিরস্ত্র মানুষ কেউই রক্ষা পায় না সেই নির্মমতা থেকে। মহান স্বাধীনতা দিবস আজ মানুষের শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ভোরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের দুয়ার। দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৩ স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। এদিকে ১৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, যেখানে রাষ্ট্রপতিকে সাথে নিয়ে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেলের অপেক্ষায় পাম্পের লাইনে কাটছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি তেলের খোঁজে প্রতিদিনের মতো এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটেছেন গ্রাহকেরা।
ভোর থেকেই রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মেলেনি কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর নগরের বেশিরভাগ পাম্পগুলোই বন্ধ করে দেওয়া হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, রেশনিং করে জ্বালানি দিয়ে কুলানো যাচ্ছে না। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেওয়ায় খুব বেশি সময় সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। আমাদের অকটেন এবং পেট্রোল জ্বালানি তেল শেষ হয়ে গেছে। দুপুর থেকে এই অবস্থা রাজধানীর বেশিরভাগ পাম্পে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন না। এরপরই চলে ছুটোছুটি কোথায় মিলবে তেল। আবার যেসব পাম্প সকাল থেকে তেল সরবরাহ করে যাচ্ছে সেখানেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকরা 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পাচ্ছেন তারা। জ্বালানি তেল পেতে এই ভোগান্তি এখন নিত্যদিনের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল সব অফিসে যাওয়ার আগে আমি নাস্তা করব, খাবো, এখন আমার ওইগুলো বাদ। এখন ফার্স্ট চিন্তা থাকবে আমার 1 সপ্তাহ ফুয়েল নিতে হবে আমাকে। বলার আসলে ভাষা নাই। আমরা যারা অফিস গামী আছি আমার জন্য আরো কষ্ট হয়ে যায় জিনিসটা। সকালে আসছি 3 ঘন্টা হয়েছে, অনেক বাজে অবস্থা। এরকম আর কি গাড়ি চালানো প্রবলেম। নগরীর বেশিরভাগ পাম্পে রেশনিং পদ্ধতিতে জ্বালানি দিচ্ছে কর্তৃপক্ষ। এতে সন্তুষ্ট নয় চালকরা। 2 ঘন্টা লাগায় আমরা 10 লিটার তেল, 10 লিটার তেল থেকে আমরা ডিউটি করতে পারি, আমরা 100 কিলো গাড়ি চলে। বিশেষ করে যারা রাইড শেয়ার করে তাদের জন্য এটা চরম অনেক কষ্টের একটা বিষয়। পাম্প কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী জ্বালানি ডিপো থেকে না পাওয়ায় রেশনিং পদ্ধতিতে দিতে বাধ্য হচ্ছেন তারা। আমাদের জন্য নির্দেশনা আছে যে ঠিক আছে, যতটুকু না আমরা পেয়েছি বা আমরা পাবো, বরাদ্দ পাবো, ততটুকু না আমরা দিয়ে থাকবো। আমাদের এখানে যেই ভিড়টা, এই ভিড় যেই মানুষের আতঙ্কটা, এর কারণে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এদিকে বর্তমানে দেশে 1 মাসের জ্বালানি মজুদ আছে। এই রিজার্ভ আরও বড় করার চেষ্টা চলছে। জ্বালানি তেল ইস্যুতে সরকারের সক্ষমতা ও কার্যক্রম যাচাই করেছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। একই সাথে প্রধানমন্ত্রী এখনই জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। ইরান যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী বিশ্বজুড়েই ব্যাহত হচ্ছে জ্বালানি তেলের সরবরাহ। অনিশ্চয়তায় বাংলাদেশও। ঈদের ছুটিতে পাম্পগুলোতে 2 দিন বন্ধ ছিল তেলের সরবরাহ। এতে তৈরি হয় বাড়তি চাহিদা, তেল নিয়ে হাহাকার। পরিস্থিতি মোকাবেলায় সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয় এতে। জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে এবং যেগুলা প্যানিক বাইং হচ্ছে অনেকটা, আমার চোখেও পড়েছে যাই। সকালে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা জানান, বৈশ্বিক এই সংকট মোকাবেলায় নানান পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের দেশের রাজনীতি এবং সমাজ ব্যবস্থার মধ্যে যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।